হ্যালো এভরিওয়ান। লাস্ট ক্লাসে আমরা এসি টু ডিসি কনভার্টার এর শেষ করছিলাম। তো আমি বলছিলাম তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে জানাও। তোমরা যেহেতু জানাও নাই, তাহলে আমি আজকে ইনভার্টার স্টার্ট করব। ইনভার্টার হচ্ছে ডিসি টু এসি কনভার্টার। তো বেসিক্যালি একটা ডিসি সিগন্যাল থাকবে, সেটাকে হচ্ছে এসি করতে হবে। এখন এসি করার, এসি মানে কি? এসি বলতে আমরা বুঝি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। তো সেটা সাইন হতে পারে, ট্রায়াঙ্গেল হতে পারে, যে কোনো একটা শেপের হতে পারে, অথবা স্কোয়ার হতে পারে। তো এরকম কোনো একটা শেপের কনভার্ট করতে হবে আমাদের ডিসি সিগন্যালকে। এবং এটাকে ইনভার্টার বলা হয় কারণ হচ্ছে এখানে আমাদের পজিটিভ সিগন্যালটা কোনো কোনো সময় ইনভার্ট হয়ে যাচ্ছে, তাই এটাকে কমনলি ইনভার্টার বলা হয়। ওকে, সো ইনভার্টার, এটা হচ্ছে ইনভার্টার যে ডিসি থেকে এসিতে কনভার্ট করবে। আর যেরকম আমরা দেখছিলাম রেকটিফায়ারের ক্ষেত্রে, রেকটিফায়ার হচ্ছে এসি টু ডিসি কনভার্টার, আর ইনভার্টার হচ্ছে ডিসি টু এসি কনভার্টার। আর হচ্ছে যেমন ওখানে দেখছিলাম সিঙ্গেল ফেজ আর থ্রি ফেজ, এই দুই রকম টাইপের হতে পারে। আমরা দুটাই দেখবো। আর কিছু ভ্যারাইটিস আছে। সেটা হচ্ছে ধরো ফার্স্ট এটা হচ্ছে ভোল্টেজ ফেড ইনভার্টার। এগুলো আমরা দেখবো সব। আপাতত জাস্ট নামগুলো দেখাচ্ছি যে ভোল্টেজ ফেড ইনভার্টার, কারেন্ট ফেড ইনভার্টার, ভ্যারিয়েবল ডিসি লিঙ্কড ইনভার্টার, রেজোনেন্ট পালস ইনভার্টার, আরো কয়েক ধরনের। এগুলো হচ্ছে বেসিক টাইপের, আরো কয়েক ধরনের আমরা দেখবো। তো ভোল্টেজ ফেড ইনভার্টার হচ্ছে এটাতে আমাদের ইনপুটে ভোল্টেজ থাকবে এবং সেই ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকবে। কারেন্ট ফেড ইনভার্টারে ইনপুটে কারেন্ট থাকবে এবং সেই কারেন্টটা কনস্ট্যান্ট থাকবে। ভ্যারিয়েবল ডিসি লিঙ্কড ইনভার্টার হচ্ছে ইনপুটে ভোল্টেজ থাকবে কিন্তু সেই ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকবে না, ওটাকে কন্ট্রোল করা যাবে। আর এটা হচ্ছে রেজোনেন্ট পালস ইনভার্টার। এটাতে এলসি রেজোনেন্ট সার্কিট, আর এলসি বেসিক্যালি, এলসি কখনো হয় না, আর এলসি রেজোনেন্ট সার্কিট দেওয়া হয়। এটা আমরা দেখবো লাস্টের দিকে। তো ফার্স্টে আমরা হচ্ছে ভোল্টেজ সেট ইনভার্টার নিয়ে কাজ দেখবো। ভোল্টেজ সেট ইনভার্টার এটা হচ্ছে এই জিনিসটা, ভোল্টেজ সেট ইনভার্টার। এটা ভোল্টেজ সেট ইনভার্টার দুই টাইপের হতে পারে। একটা হচ্ছে হাফ ব্রিজ ভোল্টেজ সেট ইনভার্টার, এটা হচ্ছে হাফ ব্রিজ হতে পারে, আর এটা হতে পারে হচ্ছে ফুল ব্রিজ। তো ফার্স্টে আমরা দেখবো হচ্ছে সিঙ্গেল ফেজ হাফ ব্রিজ ইনভার্টার। ওকে, তো এইটা হচ্ছে সার্কিট। এই সার্কিটটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু পরে দেখবো। তো এখানে দেখো যে আগে এই সার্কিটটা খেয়াল করো। এই সার্কিটে আমাদের এখানে হচ্ছে VDC/2, এখানে VDC/2, দুটো ভোল্টেজ সোর্স আছে। তো আসলে দুটো ভোল্টেজ সোর্স থাকে না, একটা ভোল্টেজ সোর্সই থাকে। একটা ভোল্টেজ সোর্সে থাকে, সেটাকে আমরা কোনোভাবে ট্রান্সফর্ম করে দুটো ভোল্টেজ সোর্স বানাই। তো এখানে দেখতে পাচ্ছ যে মনে করো যে দুটো ভোল্টেজ সোর্স আছে, আর হচ্ছে এখানে দুইটা আইজিবিটি আছে। আইজিবিটি বা বিজেটি বা এসিআর, যে কোনো একটা সুইচ দিলেই হয়। আইজিবিটি আছে এবং তার সাথে হচ্ছে দুইটা রিভার্স বায়াসে ডায়োড আছে। তো মেইন সার্কিটে আমাদের জাস্ট এই দুইটা আইজিবিটি সুইচকে কনসিডার করতে হবে এবং পরে আমরা এই ডায়োডগুলোর কাজ দেখব। আপাতত আমরা এই দুটো যে সুইচ আছে এই সুইচগুলোর উপর কনসেন্ট্রেট করবো। আর যেটা বলতেছিলাম যে দুটো ভোল্টেজ সোর্স কিভাবে ক্রিয়েট হয়, আমাদের ইনপুটে একটাই ভোল্টেজ সোর্স থাকে। সেই একটা ভোল্টেজ সোর্সকে ক্যাপাসিটারের মাধ্যমে কিভাবে যদি কানেক্ট করি, তাহলে এখানে দুটো ক্যাপাসিটারের ভ্যালু যদি সমান হয় তাহলে কি হবে, ভোল্টেজটা ক্যাপাসিটারের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো এর অ্যাক্রসে অর্ধেক আসবে, এর অ্যাক্রসে অর্ধেক আসবে। তো আলটিমেটলি এটা আর এটা বেসিক্যালি সেম জিনিস দাঁড়ায়। তো এই পার্টটুকু আমাদের তাহলে আসবে। সো পরীক্ষায় যে কোনো একটা আঁকালেই হবে। ওকে, এখন আমাদের দেখতে হবে যে সার্কিটে কিভাবে কাজ করে। তো সার্কিটে এখনো তো আমরা বৈশিষ্ট্যগুলো দেখি নাই, বাট বৈশিষ্ট্য যখন আর দেখবো তখন বুঝবো যে Q1 আর Q4 এরা হচ্ছে অল্টারনেট করে। যখন আমাদের Q1 অন থাকবে তখন Q4 অফ থাকবে, Q4 অন থাকলে Q1 অন থাকবে। ফার্স্টে ধরে নেই যে আমাদের Q1 অন। Q1 যদি অন হয় তাহলে সার্কিটে এরকম হবে। আমাদের হচ্ছে এইখান থেকে আসো, এটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য যে কিভাবে অর্ধেক ভোল্টেজ ক্রিয়েট হলো। এই সার্কিটে দেখো যে আমাদের Q1 অন, Q4 অফ। তাহলে আমাদের এইখান দিয়ে এই পর্যন্ত একটা হচ্ছে পাথ ক্রিয়েট হবে। আর লোডটা দেখো, এটা হচ্ছে আমাদের লোড কিন্তু মাঝখানে,
এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে। তো এইভাবে এই এই জিনিসটা শর্ট সার্কিট হয়ে যাবে। আর বলছি যে ডায়োডের আপাতত কাজ নাই, ডায়োড চিন্তা করতে হবে না। এর নিচে Q4 হচ্ছে অন, এখানে Q4 থাকার কথা ছিল, সরি এটা অফ হয়ে আছে। আর হচ্ছে Q4 এর সাথে এখানে যে রিভার্স বায়াসের ডায়োড ছিল, সেই ডায়োডের এখানে প্লাস ভোল্টেজ আছে, আর এখানে মাইনাস, এখানে প্লাস ভোল্টেজ, এখানে মাইনাস ভোল্টেজ। আর যেহেতু এটা হচ্ছে উল্টো দিকে, তাই প্লাস থাকার কারণে এটা রিভার্স বায়াস হয়ে যাবে। সিমিলারলি আমাদের এখানে যে ডায়োড থাকে তারও হচ্ছে রিভার্স কি বলে ক্যাথোডে পজিটিভ ভোল্টেজ থাকার কারণে এটাও রিভার্স বায়াস হয়ে যাবে। তো বেসিক্যালি আমাদের দুটো ডায়োড অফ থাকবে এবং যে Q4 ছিল সেটাও অফ থাকবে। তো আমাদের এই সার্কিটটা পাবো। আর এই সার্কিটে যদি KVL অ্যাপ্লাই করি তাহলে দেখা যাচ্ছে যে ভি আউটপুট হচ্ছে VDC/2। আশা করি এটা বুঝছো। এটা হচ্ছে যখন Q1 অন। তো সিমিলারলি যখন আমাদের Q4 অন হবে তখন কি হবে দেখো, Q4 অন হলে আমাদের উপরের পাশে, উপরে হচ্ছে Q1 অফ হয়ে যাবে। এখানে আমাদের লোড আছে, এখানে আছে এটা, এটা শর্ট সার্কিট হয়ে যাবে। এখানে Q1 আর এখানে Q4 হচ্ছে শর্ট হয়ে গেছে। তাহলে আমাদের কি হচ্ছে, এই আমাদের এখানে যে প্লাস VDC/2 ছিল সেটা এই পয়েন্টে চলে আসবে ভি আউটপুট। তাহলে এই সার্কিটে যদি আমি হচ্ছে KVL অ্যাপ্লাই করি তাহলে আসতেছে হচ্ছে মাইনাস VDC/2 minus v output is equal to 0, তাহলে v output equal to minus VDC/2। ওকে, তাহলে আগে ছিল v output ছিল প্লাস VDC/2 আর এখন v output হচ্ছে মাইনাস VDC/2। এবং তোমরা হচ্ছে একটু ওই ভোল্টেজ ডায়োডগুলো খেয়াল করলে দেখবা যে ডায়োডগুলো রিভার্স বায়াস থাকে। আচ্ছা, তো এইগুলার যদি এখন প্লট করা হয় এই যে দুইটা কেসের, তাহলে আমরা এইরকম ফিগার পাবো। এখানে দেখো কি হয়েছে, যে আমাদের ইনপুট ভোল্টেজ হচ্ছে VS VDC/2, এটা এই পয়েন্টটা VDC/2, এই হচ্ছে কনস্ট্যান্ট এটা ভোল্টেজ দিচ্ছি এবং আমরা গেটে পালস দিচ্ছি। অবভিয়াসলি আমাদের যেহেতু দুটো আইজিবিটি আছে, দুই রকম পালস দিতে হবে। আর আইজিবিটি আমরা কি জানি, এটা বিজেটির মতোই কাজ করে। যখন আমরা গেটে পালস দিব বা গেটে সিগন্যাল দিব তখন ওটা অন হবে, আর যখন সিগন্যাল দিব না তখন অফ হবে। তো এটা হচ্ছে 1 নম্বরের গেট পালস, এটা হচ্ছে 2 নম্বরের 4 নম্বরের গেট পালস। এবং এটা হচ্ছে প্রথমটা হচ্ছে পিরিয়ড টি, এবং এই জিনিসটা হচ্ছে ডেল্টা। ঠিক আছে, তো এই গেট পালসগুলো দুটো জিনিস খেয়াল করতে হবে, একটা হচ্ছে পিরিয়ড কত আর একটা হচ্ছে পালস উইথ কত। এগুলার এফেক্ট কি সেটা পরে বুঝবা। আপাতত মনে করো যে আমাদের ডেল্টা হচ্ছে T/2, মানে হচ্ছে অর্ধেক সময় আমরা পালস দিব, অর্ধেক সময় পালস দিব না। তাহলে আমাদের আউটপুটটা কিরকম আসবে, আউটপুট আমরা একটু আগে খেয়াল করলাম যে যখন হচ্ছে আমাদের G1 অ্যাপ্লাই করব তখন আউটপুট হচ্ছে G1 অ্যাপ্লাই করলে Q1 অন হবে। G1 হচ্ছে Q1 এর গেট পালস, আর G4 হচ্ছে Q4 এর গেট পালস। ঠিক আছে, তো যখন আমি G1 দিব তখন আমাদের হচ্ছে Q1 অন হবে, Q1 অন হলে আউটপুট VDC/2। আর যখন G4 দিব, এই যে G4 দিচ্ছে এই জায়গায়, তখন হচ্ছে আমাদের Q4 অন হবে আর তখন আউটপুট হবে মাইনাস VDC/2, এবং এই সাইকেলটা চলতে থাকবে। তো এইভাবে অল্টারনেট করে আমাদের কি হলো, আমাদের নর্মাল ডিসি ভোল্টেজকে আমরা একটা এসি সিগন্যালে কনভার্ট করলাম। এটা যদিও সাইনোসয়েডাল না, কিন্তু এটাকে যদি আমরা ফুরিয়ার অ্যানালিসিস করি তাহলে একটা ফান্ডামেন্টাল কম্পোনেন্ট পাবো। এবং আমরা যদি ফিল্টার ইউজ করি তাহলে এখান থেকে আমরা সুন্দর সাইন ওয়েভ পেতে পারবো। তো এখানে একটা জিনিস খেয়াল করো যে আমি এই জায়গায় একটা গ্যাপ রাখছি। ঠিক আছে, এখানে একটা গ্যাপ রাখছি, সেটা এই যে এখান থেকে গ্যাপ আসছে। এই গ্যাপটাকে বলা হয় হচ্ছে ডিলে বা কমিউটেশন ইন্টারভাল। এটার কারণ আমরা এখন দেখবো, এটার কারণ আমরা পরে দেখতেছি। তো এটা আপাতত নোটিস করো যে এই কমিউটেশন ইনভার্টারটা আছে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের হাফ ব্রিজ ইনভার্টার কিভাবে কাজ করে। আশা করি এটাতে কোনো সমস্যা নাই, নর্মাল জিনিস। যখন উপরের আইজিবিটি অন তখন প্লাস ভোল্টেজ, যখন নিচের আইজিবিটি অন তখন মাইনাস ভোল্টেজ। ওকে, এটাতে আমাদের কিছু ব্যাপার খেয়াল করতে হবে ওই কমিউনিকেশন ইন্টারভালের মতো। ফার্স্ট অফ অল, আমরা যদি আউটপুটের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে চাই তাহলে কি করব, তাহলে আমরা এই গেট পালসের পিরিয়ডকে চেঞ্জ করব। তাহলে চেঞ্জিং টি অফ গেট পালস
will change frequency of the out, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা যদি চাই যে আরএমএস ভ্যালু চেঞ্জ করব, তাহলে কি করতে হবে, আমাদের এই পালস উইথকে যে ডেল্টা আছে ডেল্টাকে চেঞ্জ করতে হবে। আমরা যদি হচ্ছে এরকম করি যে G1 এত বেশি সময় ধরে রাখবো আর হচ্ছে G4 কে অল্প সময় ধরে রাখবো, তাহলে আউটপুটটা কিরকম আসবে, তাহলে সেক্ষেত্রে আউটপুট আসবে হচ্ছে এইরকম, ঠিক আছে। এটাও কিন্তু অল্টারনেট সিগন্যাল। দেখো এখানে হচ্ছে জাস্ট আমি পালস উইথটা চেঞ্জ করছি। আগে পালস উইথ ছিল হচ্ছে পিরিয়ডের অর্ধেক, এখন পালস উইথ পিরিয়ডের অর্ধেক না, G1 এর পালস উইথ বেশি, G4 এর পালস উইথ কম। তো এই ক্ষেত্রে আমাদের আউটপুটের আরএমএস ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো চেঞ্জিং ডেল্টা বা পালস উইথ will change the output RMS. ওকে, তারপরে যেটা সেটা হচ্ছে আমাদের এই ডিলেটা কেন আছে। সো আচ্ছা দেখো, মনে করো যদি ডিলে নাই, ঠিক আছে, এদের মধ্যে কোনো ডিলে নাই, তাহলে আমাদের G1 আর G4 এর মধ্যে ওভারল্যাপ হতে পারে। কারণ এরা তো হচ্ছে ফিজিক্যাল সিগন্যাল, ফিজিক্যাল সিগন্যালকে কখনোই এই সময় এ অফ হবে আর এই সময় হচ্ছে এ অন হবে এরকম করা যায় না। যদি তুমি হচ্ছে কোনো ডিলে না দাও তাহলে এদের মধ্যে ওভারল্যাপ ক্রিয়েট হবে, এরকম একটা ওভারল্যাপিং পিরিয়ড থাকবে, ঠিক আছে। তো ওভারল্যাপিং পিরিয়ড থেকে কি সমস্যা সেটা দেখো। ওভারল্যাপিং পিরিয়ড যদি থাকে তাহলে আমাদের দুইটা আইজিবিটি অন হয়ে যাবে। আচ্ছা এখানে রেজিস্ট্যান্স আছে, আমাদের লোড আছে, তো দুটো আইজিবিটি অন হয়ে যাচ্ছে, শর্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এই লোড যেটা এর মধ্যে তো কোনো কারেন্ট ফ্লো করবে না, কারণ কি কারেন্টের ধর্ম হচ্ছে শর্ট সার্কিটের মধ্যে যাবে। তো বেসিক্যালি আমাদের এই পুরো সার্কিটে কারেন্ট ফ্লো করবে, এবং যেহেতু এদের মধ্যে দিয়ে এরা যেহেতু শর্ট সার্কিট, এদের মধ্যে হিউজ কারেন্ট ফ্লো করবে, আর হিউজ কারেন্ট ফ্লো করলে কি হবে, আমাদের এই আইজিবিটি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো overlapping may happen, and this overlapping which will turn on available. Okay. আচ্ছা, এটা হলো তোমাদের পরীক্ষা থেকে আসে যে কম্পিটিশন ইনভার্টার বলে কি দরকার, তখন হচ্ছে এটা লিখবা যে কম্পিটিশন ইন্টারভাল না দিলে আমাদের ওভারল্যাপ হতে পারে। ওভারল্যাপ হলে আমাদের দুটো ট্রানজিস্টার একসাথে অন হয়ে যাবে, দুটো ট্রানজিস্টার একসাথে অন হলে আমাদের সার্কিটে হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো করবে, দুটো শর্ট সার্কিট অ্যান্ড ট্রানজিস্টারগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো এই কারণে আমাদের হচ্ছে অবশ্যই দুইটা গেট পালসের মধ্যে ডিলে দিতে হবে, এবং তার মানে আউটপুটে কিছু সময় আমাদের একটা জিরো অংশ থাকবে। এটা অনেক অল্প হয়, মাইক্রো সেকেন্ডের মধ্যে রেঞ্জে হয়, কিন্তু বোঝানোর জন্য আমি একটু বড় করে দেখাচ্ছি এখানে। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো যে আমরা এখানে একটা গেট পাস দিচ্ছি আর এখানে একটা গেট পাস দিচ্ছি। গেট পাস কিভাবে দেয়, এটা হচ্ছে ভুলে গেছি, হচ্ছে গেট ড্রেন সোর্স, তাই না। তো হচ্ছে গেট আর সোর্সের মধ্যে আমরা গেট পালসটা দিব। তো এখানে আরেকটা বিজেটি সরি আইজিবিটি আছে, এখানে আরেকটা গেট পালস দিতে হবে। তো আমাদের এই গেট পাসটা হবে, এটা হচ্ছে G1 হবে হচ্ছে এইখান এর আর এর মধ্যে, আর হচ্ছে G4 হবে হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে।
এখন দেখো যে জি1 কি, জি1 যখন দিব তখন যদি আমরা গেট পাস একটা সিগন্যালের পজিটিভ থাকে নেগেটিভ থাকে, তো সেই সিগন্যালের নেগেটিভটা যদি হচ্ছে গ্রাউন্ড হয়, জি1 এর নেগেটিভটাকে যদি আমি হচ্ছে এখানে কানেক্ট করি, তাহলে আমার এই পয়েন্টের ভোল্টেজ কি জিরো হয়ে যাবে না? তো এই পয়েন্টের ভোল্টেজ জিরো হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে যে আউটপুট ভোল্টেজটা থাকবে সেই আউটপুট ভোল্টেজ আলটিমেটলি জিরো হয়ে যাবে। তো যেটা বলতে যাচ্ছে যে যদি আমাদের গেট পাস যেখান থেকে ক্রিয়েট করতেছি সেটা একটা সার্কিট আছে, সেই সার্কিটের গ্রাউন্ডকে যদি আমি আমাদের সোর্সের সাথে কানেক্ট করি তাহলে আমাদের আউটপুট ভোল্টেজটা জিরো হয়ে যাবে। তো এটা দূর করতে হবে। এটা দূর করার উপায় কি? এটা দূর করার উপায় হচ্ছে গেট পাস গুলোকে জি1 অ্যান্ড জি4 মাস্ট বি আইসোলেটেড। তোমরা ল্যাবে অপ্টোকাপলার দেখছো কিনা জানি না, এই অপ্টোকাপলার মাধ্যমে এই আইসোলেশনটা করা হয়। আইসোলেশন মানে কি, তোমার কাছে দুইটা আলাদা সার্কিট থাকবে, দুইটা আলাদা সার্কিটের গ্রাউন্ড আলাদা হবে। অ্যাজ এ রেজাল্ট তুমি হচ্ছে যদি এখানে যে কোনো একটা সিগন্যাল অ্যাপ্লাই করো, সেই সিগন্যালের গ্রাউন্ডটা আমাদের এখানে জিরো ভোল্টেজ নিয়ে আসবে না। তো এই জন্য হচ্ছে আমাদের আইসোলেশন ইউজ করতে হবে। আইসোলেশনের জন্য হচ্ছে অপ্টোকাপলার, তারপরে হচ্ছে ক্যাপাসিটর, ট্রান্সফরমার ইউজ করা যায়। ট্রান্সফরমার তো জানো যে এই পাশ থেকে আর এই পাশ থাকে, তো এই দুই পাশের গ্রাউন্ড আলাদা হয়। তো এটা একটা আইসোলেশনের উপায়, অপ্টোকাপলার একটা আইসোলেশনের উপায়। আর হচ্ছে আরেকটা হচ্ছে ক্যাপাসিটর ইউজ করে করা যায়। এটা এগুলো তোমার কিভাবে করে লাগবে না, জাস্ট হচ্ছে আইসোলেশন কেন করতে হবে এটার যে আর কি সেই সার্কিটে প্রবলেম হতে পারে। ওকে ওকে তারপরে আমাদের দেখতে হবে যে ডায়োডগুলোর কি দরকার। ফিডব্যাক ডায়োড, হ্যাঁ দেখো যে আমাদের এতক্ষণ পর্যন্ত আমি জাস্ট হচ্ছে যখন সার্কিটের আউটপুটগুলো আঁকাইছি তখন শুধুমাত্র কিউ1 আর কিউ4 নিয়ে কথা বলছি, কিন্তু আমাদের ডায়েটগুলো এখনো অ্যানালাইসিসে আসে নাই। তো এই ডায়েটগুলো কেন দরকার? ডায়েটগুলো দরকার হচ্ছে ইন্ডাকটিভ লোডের জন্য। এখন দেখো যে ডায়েট আমাদের মনে করো সার্কিটটা হচ্ছে এরকম, আচ্ছা মাঝখানে হচ্ছে আমাদের একটা অনেক বড় একটা ইন্ডাক্টর আছে, ঠিক আছে, রেজিস্ট্যান্সের জায়গায় ইন্ডাক্টর আছে, তো এটা হচ্ছে বেসিক্যালি একটা ইন্ডাকটিভ লোড। সো এক্ষেত্রে আমাদের কি হবে, যে ইন্ডাকটিভ লোড থাকে তাহলে আমরা কি জানি VL ইকুয়াল টু LdI/dt। তাহলে আমরা জানি যে কারেন্টের স্লোপ হচ্ছে ভোল্টেজ। তো এগুলো আমরা বাক কনভার্টারে দেখছিলাম। তো ভোল্টেজ যখন পজিটিভ হবে তখন কারেন্টের স্লোপ পজিটিভ হবে, আর ভোল্টেজ যদি নেগেটিভ হয় তখন কারেন্টের স্লোপ নেগেটিভ হবে। তো এটা এইরকম একটা সিগন্যাল পাবো। আর যেহেতু ভোল্টেজটা কনস্ট্যান্ট, এখানে হচ্ছে VDC/2, এখানে -VDC/2, তাই আমরা দুই পাশের সমান স্লোপ পাবো এবং এটা একটা স্ট্রেট লাইনের, কারেন্টটা একটা স্ট্রেট লাইন হবে কারণ স্ট্রেট লাইনের স্লোপ কনস্ট্যান্ট হয়। তো বেসিক্যালি আমাদের যদি ইন্ডাক্টর থাকে শুধুমাত্র তাহলে কারেন্টটা এরকম হবে। এখন দেখো যে এখানে কি হচ্ছে, এখানে কারেন্ট আর ভোল্টেজের জিনিসগুলো খেয়াল করো যে এই আমাদের এটা হচ্ছে টি, T/2, আর এটা হচ্ছে টি, ঠিক আছে, আর এটা হচ্ছে T/4, এটা হচ্ছে 3T/4, লিখলাম না। তো এই যে আমাদের এই পর্যন্ত হচ্ছে ভি আউটপুট হচ্ছে পজিটিভ আর কারেন্ট আই আউটপুট হচ্ছে নেগেটিভ। এই জায়গায় হচ্ছে ভি আউটপুটও পজিটিভ, আই আউটপুটও পজিটিভ। এই জায়গায় হচ্ছে আমাদের ভি আউটপুট পজিটিভ, না ভি আউটপুট নেগেটিভ, আই আউটপুট পজিটিভ। আর হচ্ছে এখানে এই পর্যন্ত এখানে দুটাই নেগেটিভ, ভি আউটপুটও নেগেটিভ, আই আউটপুটও নেগেটিভ। সো এখানে একটা জিনিস বুঝতেই পারতেছো যে
আমরা কি জানি যদি রেজিস্টিভ লোড হয়, মানে নর্মাল পাওয়ারের জিনিস হলো যে পাওয়ার ভোল্টেজ আর কারেন্টের গুণফল যদি পজিটিভ হয় তাহলে সেটা পাওয়ার কনজিউম করতেছে, আর ভোল্টেজ আর কারেন্টের গুণফল যদি নেগেটিভ হয় তাহলে সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই দিচ্ছে। সোর্সের জন্য এই ভি আউটপুট আই আউটপুটের মানে সোর্সের জন্য ভিআই নেগেটিভ হবে, আর হচ্ছে লোডের জন্য ভিআই পজিটিভ হবে। ঠিক আছে, তো এটা এখানে দেখেই বুঝতে পারতেছো যে এই জায়গায় আর এই জায়গায় আমাদের এটা নেগেটিভ হবে। আচ্ছা একটু ওয়েট করবো। ইন্ডাক্টর কারেন্টে ডিসি কম্পোনেন্ট থাকতে পারে কি? ইন্ডাক্টর কারেন্টে ডিসি কম্পোনেন্ট থাকতে পারে। আমরা বাক কনভার্টারে তো দেখছিলাম যে ইন্ডাক্টর কারেন্টের এই যে এরকম ছিল ইন্ডাক্টর কারেন্ট, তো সেই জায়গায় তো একটা ডিসি কম্পোনেন্ট ছিল, এই জায়গায় নাই। তো ইন্ডাক্টর কারেন্টে ডিসি কম্পোনেন্ট থাকতে পারে না, ভাবে তো কোনো কারেন্ট নাই। অ্যাভারেজ ভ্যালু অফ ক্যাপাসিটার কারেন্টে কোনো ডিসি কম্পোনেন্ট থাকতে পারে না, কিন্তু ইন্ডাক্টর কারেন্টে ডিসি কম্পোনেন্ট থাকতে পারে। ঠিক আছে, আর ইন্ডাক্টর ভোল্টেজে কোনো ডিসি কম্পোনেন্ট থাকতে পারে না। যে অ্যাভারেজ ভ্যালু অফ ইন্ডাক্টর ভোল্টেজ ছিল হচ্ছে 0, এটাকে হচ্ছে ভোল্ট স্টেট ব্যালেন্স বলা হয়েছিল। এগুলা একটু রিভাইজ দিয়ে নিও, এগুলো হচ্ছে বাক কনভার্টার একদম শুরুতে এই জিনিসগুলো পড়ানো হয়েছিল। ওকে, তো যেটা বলতেছিলাম যে কি এখানে এই ভোল্টেজ আর কারেন্টের রিলেশনশিপ থেকে বুঝতে পারতেছো যে কিছু সময় আমাদের এখানে পাওয়ারটা নেগেটিভ এবং কিছু সময় পাওয়ারটা পজিটিভ। পাওয়ার নেগেটিভ মানে হচ্ছে সে আমাদের যে ইন্ডাক্টরটা আছে সে নিজেই পাওয়ার সাপ্লাই দিবে, এবং পাওয়ার পজিটিভ মানে হচ্ছে ইন্ডাক্টরটা পাওয়ার স্টোর করবে। তো আমরা এই জিনিসগুলো অনেকবার দেখছি যে ইন্ডাক্টর একসময় পাওয়ার কি বলে ইন্ডাক্টর নিজে এনার্জি স্টোর করে তারপর সেটাকে হচ্ছে সাপ্লাই দেয়। তো এইগুলাই এখন আমরা হচ্ছে সার্কিটের মাধ্যমে দেখবো আর কি যে কি হচ্ছে। তো ফার্স্টে আমি এই যে T/4 থেকে T/2 পর্যন্ত দেখি কি হয় সার্কিটে। T/4 থেকে T/2 এই সময় আমাদের হচ্ছে Q1 অন থাকবে। তো আমাদের সার্কিটটা হচ্ছে এরকম হবে, আর হচ্ছে এদিকে Q4 অফ থাকবে। ঠিক আছে, তো এই জায়গায় এখানে কোনো কিছু থাকবে না। পজিটিভ নেগেটিভ ভি আউটপুট VDC/2, কারেন্টটা হচ্ছে আমাদের এইদিকে ফ্লো করবে, আই আউটপুট এইদিকে ফ্লো করবে। আচ্ছা ঠিক আছে, তো এই সময় দেখো এই সময় আমাদের হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে পাওয়ার স্টোর হবে। এটা গেল হচ্ছে এই যে এই ইয়াটা T4 থেকে T/2, এই সময় ভি আউটপুটও পজিটিভ আই আউটপুটও পজিটিভ, কারণ নর্মাল ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে। তারপরে দেখো হচ্ছে T/2 থেকে 3T/4 পর্যন্ত কি হয়। ওকে, এই সময় আমাদের Q1 অন ছিল, এটা Q1 অফ হয়ে যাবে। ঠিক আছে, Q1 অফ হয়ে যাবে এবং এখানে তার মানে হচ্ছে অফ, এবং Q4 অন হওয়ার কথা, তো Q4 অন হবে। আর এই জায়গায় আমাদের হচ্ছে যে ইন্ডাক্টর আছে, সেই ইন্ডাক্টরের ব্যাপার কি হলো, সেই ইন্ডাক্টরের কিছুটা হবে। তো আচ্ছা এইখানে হচ্ছে VDC/2 আছে, এটাও ড্র করি নি। এখানে কি হচ্ছে দেখো, এই যে ইন্ডাক্টরের মধ্যে ইনিশিয়ালি আমাদের কারেন্ট এইদিকে ফ্লো করতেছিল। তো এখন যেহেতু হচ্ছে আমাদের Q4টা অন হয়েছে, তো কারেন্টটা এইদিকে ফ্লো করা উচিত, উল্টো দিকে ফ্লো করা উচিত। ঠিক আছে, মানে কারেন্টের ডিরেকশনটা এইদিকে হওয়া উচিত। এই যে এই VDC/2 আছে, এখান থেকে কারেন্টটা হচ্ছে এইদিকে ফ্লো করবে। বাট দ্য থিং ইজ আমাদের এই যে ইন্ডাক্টর সে কারেন্টের চেঞ্জকে বাধা দেয়। এটাও আমরা অনেকবার বলছি যে ইন্ডাক্টরের কাজই হলো কারেন্টের চেঞ্জকে বাধা দেওয়া। ইন্ডাক্টর অ্যাব্রাপ্ট চেঞ্জ সহ্য করতে পারে না। তো সেই কারণে কি হবে, আমাদের যে এখানে কারেন্টটা পজিটিভ হাইয়েস্ট পয়েন্টে পৌঁছেছিল, কারেন্টটা আস্তে আস্তে কমা শুরু করবে কিন্তু ডিরেকশনটা সেম থাকবে। অ্যাজ এ রেজাল্ট আমাদের কারেন্টটা চেষ্টা করবে এই দিক দিয়ে ফ্লো করার। এখানে যেরকম এই দিক দিয়ে ফ্লো করতেছিল ডান থেকে বামে, এখানেও ডান থেকে বামে ফ্লো করবে। কিন্তু এই যে আমাদের যে Q4 আছে, Q4 হচ্ছে এরকম। ঠিক আছে, এইখান থেকে কারেন্ট ডান থেকে বামে ফ্লো করতেছে। তো যদি আমরা এই সার্কিটে কারেন্ট ফ্লো করাতে চাই তাহলে কারেন্টটা কি হবে, কারেন্টটাকে হচ্ছে নিচ থেকে উপরের দিকে ফ্লো করতে হবে। ওকে, যেটা বলতেছি যে আমার ইন্ডাক্টরের যদি ডান থেকে বামে কারেন্ট ফ্লো করে তাহলে আমার নিচ থেকে উপরের দিকে এই আইজিবিটির মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে হবে। কিন্তু আইজিবিটির বৈশিষ্ট্য হচ্ছে যে অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লো করতে পারে না, শুধুমাত্র নিচের দিকে কারেন্ট ফ্লো করবে, মানে হচ্ছে ড্রেন থেকে সোর্সের দিকে কারেন্ট ফ্লো করবে।
তার মানে আমাদের এই আইজিবিটির মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে না, তো এই জায়গায় আমাদের ওপেন সার্কিট থাকবে। তাহলে এই কারেন্টটা আমাদের কিভাবে ফ্লো হবে? এই কারেন্টটা আমাদের ফ্লো হবে এই ডায়োডের মধ্যে দিয়ে। ঠিক আছে, আমাদের এখানে যে ডায়োড ছিল, ডায়োডের নাম ছিল হচ্ছে D4। এই D4 এর মধ্যে দিয়ে আমাদের কারেন্টটা ফ্লো হয়ে এই সার্কিটে চলবে। তো ইনিশিয়ালি আমাদের কারেন্টটা এদিকে এই বরাবর ছিল, তারপরে যখন আমাদের হচ্ছে Q1 অফ হয়ে Q4 অন হলো, তখনও দেখা যাচ্ছে যে Q4 এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে পারতেছে না, কারণ আমাদের ইন্ডাক্টর তার কারেন্ট চেঞ্জ করতে দিবে না। তো যতক্ষণ পর্যন্ত ইন্ডাক্টরের কারেন্টটা জিরো না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের যে নিচে একটা ডায়োড ছিল, এই যে D4, এই ডায়োডের মধ্যে দিয়ে এই সার্কিট বরাবর কারেন্ট ফ্লো করবে, যাতে করে কারেন্টের ডিরেকশনটা সেম থাকে। ম্যাম শোনা যাইতেছে না? সরি, আমার হচ্ছে আমি এখন ফোনে ডাটা ইউজ করতেছি, তো সমস্যা হতে পারে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে আমাদের এদিকে কারেন্ট ফ্লো করতেছিল, এবং যখন আমাদের Q4 অন হবে, Q4 এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে পারবে না, সো বেসিক্যালি Q4 অন হবে না, এবং আমাদের ডায়োড 4 এর মধ্যে দিয়ে কারেন্টটা এদিকে ফ্লো করবে। এবং এই অবস্থায় আমাদের ইন্ডাক্টরটা একটা সোর্স হিসেবে কাজ করে, এখানে নেগেটিভ আর এখানে হচ্ছে পজিটিভ ভোল্টেজ ক্রিয়েট করবে, এবং আউটপুটে আমাদের এই ডাটা যেহেতু শর্ট, আউটপুটে মাইনাস ভিডিসি বাই ভি আউটপুট ইকুয়াল টু মাইনাস ভিডিসি বাই 2 আসবে। তো কোথায় গেল? তো এই জায়গায় আমাদের এখানে আমরা দেখছিলাম যে হচ্ছে কে অন ছিল, এই জায়গায় ছিল হচ্ছে Q1 অন, আর এই জায়গায় আমাদের হচ্ছে D4 অন হবে। তারপরে আমরা দেখব হচ্ছে এই জায়গা থেকে এই পর্যন্ত কি হচ্ছে। তো 3T/4 থেকে T পর্যন্ত, 3T/4 থেকে T পর্যন্ত আমাদের এখন দেখো যে এই 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 পর্যায়ে পৌঁছানোর পর কারেন্ট জিরো হয়ে গেছে, কারেন্ট জিরো হয়ে কারেন্টটা অপোজিট ডিরেকশনে ফ্লো করতেছে, এবং আমাদের ভোল্টেজও হচ্ছে, ঠিক আছে, এই পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে এই যে এইটুকু, তো এখানে ভি আউটপুট নেগেটিভ আর আই আউটপুটও নেগেটিভ। তো বেসিক্যালি দেখতেই পাচ্ছ যে ভোল্টেজ আর কারেন্ট গুণ করলে পজিটিভ হয়, তো এই জায়গায় আমাদের ইন্ডাক্টরটা নর্মাল এনার্জি স্টোরেজ এলিমেন্ট হিসেবে কাজ করবে। তো এই সময় কি হয়, আমাদের যে Q4 ছিল সেটা আলটিমেটলি, যেহেতু আমাদের কি এখানে কারেন্ট নেগেটিভ দেখাচ্ছে, কারেন্ট নেগেটিভ দেখানোর মানে হচ্ছে কারেন্টটা এই দিকে ফ্লো করবে, উল্টো দিকে ফ্লো করবে, এবং আমাদের এক্ষেত্রে আমাদের এর সাথে যে ডায়োডটা, এই ডায়োডটা অফ হয়ে যাবে, এই ডায়োডটা ক্লোজ হয়ে যাবে, এবং নর্মালি Q4 যেটা অন হওয়ার কথা ছিল আগে, সেটার মধ্যে দিয়ে আলটিমেটলি কারেন্ট ফ্লো করা স্টার্ট করবে, এবং সার্কিটটা বেসিক্যালি এরকম হবে। তাহলে এখানে হচ্ছে পজিটিভ নেগেটিভ ভিডিসি বাই 2 আসবে, আর কারেন্টটা এদিকে ফ্লো করবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের এই ডায়োডটা যে, আর এই ক্ষেত্রে আমাদের এই ডায়োডের কোনো রকম ভূমিকা থাকবে না। সো এই পর্যায়ে পৌঁছানোর পর, হ্যাঁ, Q1D4, এই পর্যায়ে আবার Q4 অন হবে, আর তারপরে আমাদের দেখতে হবে যে তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের T থেকে 5T/4 পর্যন্ত, এই পর্যন্ত কি হচ্ছে। সো আমাদের ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টটা হচ্ছে বাম থেকে ডানে ফ্লো করতেছে, কিন্তু আমাদের এই যে Q4 ছিল সে অফ হয়ে গেছে, এই জায়গা থেকে এই জায়গা, অথবা এই জায়গা থেকে এই জায়গা, ঠিক আছে, 0 থেকে, অথবা 0 থেকে T/4 পর্যন্ত। তো এই সময় আমাদের হচ্ছে Q4 অফ, Q1 অন।
তো আমাদের Q1 এর অন হওয়ার কথা, এখানে Q1 থাকলে সেটার অন হওয়ার কথা, কিন্তু সমস্যা হইলো আমাদের কারেন্টটা Q1 এর মধ্যে দিয়ে উপর থেকে নিচ দিকে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু Q1 এর হচ্ছে যেটা জানি সোর্স থেকে ড্রেনের দিকে কারেন্ট যেতে পারবে না, তাহলে Q1 আমাদের অন হবে না, Q1 অফই থাকবে, কিন্তু আমাদের এখানে যেটা রিভার্স উল্টো দিকে ডায়োড ছিল সেই ডায়োডটা অন হয়ে যাবে, এবং সেই ডায়োডটা অন হয়ে যাওয়ার কারণে আমাদের কারেন্টটা এই বরাবর ফ্লো করবে। ওকে, সো কি হচ্ছে যে আমাদের ইনিশিয়ালি এই সার্কিটে 3T/4 থেকে T পর্যন্ত কারেন্টটা বাম থেকে ডানে ফ্লো করতেছিল Q4 এর মধ্যে দিয়ে, হচ্ছে Q4 এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছিল। এখন যখন আমরা হচ্ছে Q4 কে অফ করব, তখন কারেন্টটা চেষ্টা করা উচিত হচ্ছে, তখন কারেন্টটা উপরের সাইডে ফ্লো করা উচিত Q1 এর মধ্যে দিয়ে, কিন্তু যেহেতু আমাদের ইন্ডাক্টর কারেন্টের চেঞ্জকে বাধা দেয়, সো কারেন্টটা বাম থেকে ডানেই ফ্লো করবে এবং Q1 এর মধ্যে দিয়ে ফ্লো করতে পারবে না। সো সে অল্টারনেটিভলি আমাদের যে ডায়োড D1 আছে সেই D1 এর মধ্যে দিয়ে উপর থেকে নিচ থেকে উপর দিকে ফ্লো করবে, এবং এই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা এখানে কি হবে, এটা হচ্ছে এই বরাবর সোর্স হিসেবে কাজ করবে এবং আউটপুটে VDC/2 ভোল্টেজ পাওয়া যাবে। আচ্ছা, এটা একটা জিনিস বারবার বলতেছি যে আমি হচ্ছে ইন্ডাক্টর যখন এনার্জি স্টোরেজ এলিমেন্ট হিসেবে কাজ করে, তখন হচ্ছে ভোল্টেজ আর কারেন্ট করেসপন্ড করে বাম থেকে, মানে ভোল্টেজ যদি এরকম হয় ডানে পজিটিভ, তার কারেন্ট ডান থেকে বামে ফ্লো করবে, আর যখন এটা সোর্স হিসেবে কাজ করে তখন হচ্ছে ভোল্টেজের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়। এটা আমি হচ্ছে আগেও বলছি, বাক কনভার্টারে খেয়াল করো। তো এইটা হচ্ছে আমাদের ডায়োডের কাজ। তো এই অবস্থায় এখানে D4 অন, আর Q1 অন ছিল, D4 অন ছিল, এখানে Q4 অন ছিল, তারপরে আমাদের আবার হচ্ছে D1 অন হবে, অথবা এই জায়গায় D1 অন হবে, এবং এই সাইকেলটা বারবার চলতে থাকবে। D1 এর পরে আবার Q1 অন হবে, তারপরে D4 Q4 এভাবে অন হবে। তো যেটা বলতে চাচ্ছি যে আমাদের যদি নর্মাল রেজিস্টিভ লোড থাকতো তাহলে আমাদের ডায়োডগুলোর নিয়ে চিন্তা করতে হতো না, ডায়োডগুলো দরকার হতো না। তো যেহেতু আমাদের সার্কিটটা এই যে এখানে হচ্ছে ইন্ডাকটিভ লোডের কারণে সেটার একটা হচ্ছে কি বলে কারেন্ট স্টোর করার একটা টেন্ডেন্সি থাকে, সেই টেন্ডেন্সির কারণে আমাদের এই ফিডব্যাক ডায়োডগুলো দরকার হয়, এবং এই ডায়োডগুলো দেখতে পারতেছো যে 4টা স্টেজের মধ্যে 2টা স্টেজে এটা আর হচ্ছে এইটাতে সে হচ্ছে পাওয়ার স্টোর কি বলে পাওয়ার সোর্স হিসেবে কাজ করে। পাওয়ার সোর্স হিসেবে কাজ করে মানে সে আমাদের সোর্সকে পাওয়ার সাপ্লাই দেয়। তো এই জন্য এরা যেহেতু সোর্সকে পাওয়ার ফিডব্যাক করতেছে বা কারেন্ট ফিডব্যাক করতেছে, এদেরকে ফিডব্যাক ডায়োড বলা হয়। ওকে, তো পরীক্ষায় ফিডব্যাক ডায়োড কেন ইউজ করা হচ্ছে সেটা আসতে পারে। সেক্ষেত্রে হচ্ছে তোমরা এই যে 4টা সার্কিট আঁকায় দিছি, এগুলো আমি ভালো করে ছবি তুলে দিয়ে দিব নি, এই যে এটা, তারপরে হচ্ছে এটা, এটা, আর একটা কোনটা, আর এটা, এই 4টা সার্কিট হচ্ছে ড্র করে এক্সপ্লেন করবা যে ইন্ডাক্টরে কারেন্টের চেঞ্জ বাধা দেয় এই কারণে যখন Q4 অন হচ্ছে সাথে সাথে অন হতে পারে না, তার জায়গায় D4 অন হয়, এবং যখন Q1 অন হচ্ছে সেও সাথে সাথে অন হতে পারে না, তার জায়গায় D1 অন হয়। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের ফিডব্যাক ডায়োডের কাজ। এখন আমি কয়টা প্যারামিটার লিখে দিব, সেটা ওয়েট করো। ক্লাস আমি তাতে শেষ করবো, এই ইয়াগুলা তোমাদের বইয়ে আছে, আমি ছবিগুলো দিয়ে দিব, তো জাস্ট আপাতত নোট করো এগুলো কি। ফার্স্ট আমাদের এই যে ইনভার্টারটা পড়লাম, তার কয়েকটা প্যারামিটার আমাদের একটু পরে মানে নেক্সট ক্লাসে আমরা বের করবো আর কি। তো সেটার মধ্যে ফার্স্টে হচ্ছে হারমোনিক ফ্যাক্টর। আচ্ছা, যেটা দেখো যে আমাদের আগেও বলছি, আমাদের ওয়েভশেপটা হচ্ছে আউটপুট ওয়েভশেপটা স্কোয়ার সিগন্যাল, আর আমরা কি জানি যে কোনো স্কোয়ার সিগন্যাল থেকে আমরা হচ্ছে ফুরিয়ার অ্যানালাইসিস করে সাইনোসয়েড পাবো। তো আমাদের ফুরিয়ার অ্যানালাইসিস করতে হবে, এবং ফুরিয়ার অ্যানালাইসিস করার পর আমাদের এই প্যারামিটারগুলো বের করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে হারমোনিক ফ্যাক্টর, এটা হচ্ছে আউটপুটের nth-তম হারমোনিকের আরএমএস ডিভাইডেড বাই আউটপুটের ফান্ডামেন্টালের আরএমএস, ঠিক আছে? তো এটার নাম হচ্ছে হারমোনিক ফ্যাক্টর অফ nth হারমোনিক। তোমাকে যদি বলে সেকেন্ড হারমোনিকের হারমোনিক ফ্যাক্টর বের করো, তাহলে হচ্ছে এখানে 2 হবে আর কি। তো এটা কোথা থেকে পাবা? ফুরিয়ার অ্যানালাইসিস করলে এই ভি আউটপুট 2 আরএমএস পাওয়া যাবে। তারপর হচ্ছে টোটাল হারমোনিক ডিস্টরশন, এটার সূত্র হচ্ছে এই যে এটা 1/v আউটপুট 1 সামেশন অফ 2 থেকে ইনফিনিটি ভি আউটপুট এন হোল স্কোয়ার, আর
এখানে ভি আউটপুট এন মানে হচ্ছে আরএমএস অফ nth হারমোনিক। তারপরে আছে হচ্ছে ডিস্টোরশন ফ্যাক্টর। ডিস্টোরশন ফ্যাক্টর সূত্র হচ্ছে এটা, সেম সূত্র, জাস্ট নিচে হচ্ছে এন অ্যাড হবে। আর হচ্ছে এটা হচ্ছে পুরো সিগন্যালের ডিস্টোরশন ফ্যাক্টর। আরেকটা আছে হচ্ছে nth হারমোনিকের ডিস্টোরশন ফ্যাক্টর। এটার জন্য হচ্ছে জাস্ট মানে এই সামেশনটা থাকবে না, শুধুমাত্র ভি আউটপুট এন বাই এন স্কোয়ার ভিও ওয়ান। এগুলো সূত্র মুখস্থ করবা, এগুলো মানে বোঝার কিছু নাই। আরেকটা জিনিস যেটা বুঝতে হবে যে লোয়েস্ট অর্ডার হারমোনিক। আমরা জানি ফুরিয়ার যে কোনো পিরিয়ডিক সিগন্যালকে ফুরিয়ার অ্যানালাইসিস করলে কি হয়, এইরকম জিনিসপাতি আসে, ফান্ডামেন্টাল আসে, তারপরে হচ্ছে গ্লাস, এগুলো কি বলে, কি স্পেকট্রাম বলে, যে ওমেগা এফ অ্যাক্সিস বা ওমেগা অ্যাক্সিসে এগুলোকে হচ্ছে কি স্পেকট্রাল কিছু একটা বলা হয়, স্পেকট্রাম বলা হয়। আচ্ছা, তো এরকম জিনিসপাতি আসে যে আমরা এখান থেকে বুঝতে পারি যে কোন হারমোনিক কম্পোনেন্টের ওয়েট কতখানি বা কোন হারমোনিক কম্পোনেন্টের ম্যাগনিটিউড কতখানি। তো যার যে কম্পোনেন্ট বেশি থাকে তার হচ্ছে অ্যাম্পলিটিউডটা বেশি হয়। সো এই অ্যাম্পলিটিউডগুলোর মধ্যে এখান থেকে আমাদের হচ্ছে লোয়েস্ট অর্ডার হারমোনিক আছে এলও এইচ, এটা হচ্ছে লোয়েস্ট অর্ডার হারমোনিক। তো আমরা তো জানি যে হারমোনিক গুলা হচ্ছে ইনফাইনাইট পর্যন্ত কন্টিনিউ করবে, রাইট? কারণ হারমোনিক তো ইনফাইনাইট, যে কোনো ফুরিয়ার যে কোনো ফুরিয়ার অ্যানালাইসিস করলে ইনফাইনাইট পর্যন্ত আমাদের কম্পোনেন্ট থাকে। তো হারমোনিক যদি ইনফাইনাইট পর্যন্ত যায় তাহলে তো আমাদের সবগুলোকে কনসিডার করে লাভ নাই। তো লোয়েস্ট অর্ডার হারমোনিক হচ্ছে আমরা লাস্ট যে হারমোনিক কম্পোনেন্টটাকে কনসিডার করব। তো এটা শর্ত কি? এই শর্তটা হচ্ছে যে এটাকে আমাদের যে ফান্ডামেন্টাল আছে সেই ফান্ডামেন্টালের পাওয়ারের 3% কন্টেইন করতে হবে, বা ফান্ডামেন্টালের 3% ম্যাগনিটিউড হতে হবে। আচ্ছা, দেখা যাচ্ছে আমার নেট মনে হয় আটকে গেছিল, জানি না কতদূর শুনছো। তো যেটা বলতেছিলাম যে আমাদের ইনফাইনাইট সংখ্যক হারমোনিক বলে হারমোনিক থাকে। তো এই ইনফাইনাইট সংখ্যক হারমোনিকের মধ্যে আমরা কোন পর্যন্ত কনসিডার করব, এটা লোয়েস্ট অর্ডার হারমোনিক। আচ্ছা, শুনতে পারতেছো কিনা জানি না, এটা লাস্ট জিনিস, এটা পরে আমি শেষ করতেছি। এই সংজ্ঞাটা লিখে নিও, সংজ্ঞা ডেফিনেশনটা, এটা তোমাদের বইয়ে আছে। তো এটা হচ্ছে যে আমাদের যে হারমোনিক কম্পোনেন্টটা ফান্ডামেন্টাল হারমোনিক কম্পোনেন্টের অ্যাটলিস্ট 3% পাওয়ার কন্টেইন করবে, 3% পাওয়ার বা ম্যাগনিটিউডে 3% হবে, সেটাই হচ্ছে আমাদের লোয়েস্ট অর্ডার হারমোনিক, এবং এটাকে ক্লোজেস্ট হতে হবে ফান্ডামেন্টালের। ঠিক আছে? তো মানে মোর ধরো এই যে এটা হচ্ছে আমাদের 3% পাওয়ার কন্টেন্ট করে, এটা হচ্ছে 30% পাওয়ার কন্টেন্ট করে। ঠিক আছে? তো লোয়েস্ট অর্ডার হারমোনিক হবে হচ্ছে 3%, এটা মনে করো 2% পাওয়ার কন্টেন্ট করে। তাহলে আমাদের লোয়েস্ট অর্ডার হারমোনিক হবে হচ্ছে এই জিনিসটা, কারণ এটা হচ্ছে অ্যাটলিস্ট 3% পাওয়ার কন্টেন্ট করে। আর এটা যেহেতু 3%-এর চেয়ে কম কন্টেন্ট করে, এই যে এটা, তাহলে এটা লোয়েস্ট অর্ডার মানে এটা আমাদের চিন্তার বাইরে চলে যাবে। সো বেসিক্যালি মিনিমাম 3% ফান্ডামেন্টাল থেকে হচ্ছে দূরে যাওয়া শুরু করব, যেটা লাস্ট 3%-এর চেয়ে বেশি কন্টেইন করবে সেটাই হচ্ছে লোয়েস্ট অর্ডার হারমোনিক। এটা বুঝছো কিনা জানি না, সমস্যা থাকলে নেক্সট ক্লাসে বলো, আবার ইয়ে করবো। আজকে ক্লাস এখানে শেষ করবো, আমার নেট অনেক সমস্যা হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই ফুরিয়ার অ্যানালাইসিস করব। আমরা যে আউটপুট ভোল্টেজ পাইছি, এই আউটপুট ভোল্টেজটা ফুরিয়ার অ্যানালাইসিস করে আমরা যেসব প্যারামিটারগুলো দেখলাম
সেই প্যারামিটারগুলো বের করা লাগবে, তারপর হচ্ছে আরএমএস ধরে বের করা লাগবে, এগুলো আর কি। ঠিক আছে, আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো।